আসামিরা গ্রেপ্তার হচ্ছে তাদের কি সাজা নিশ্চিত হচ্ছে নাকি বের হয়ে যাচ্ছে, নানান আলোচনা উঠে এসেছে। মানে মোট কথায় হিরো আলমের জন্য এক ধরনের দুর্দিন শুরু হতে যাচ্ছে। টিভি হারুন ভাইকে একটা কথা বলতে চাই যে আপনারা যে আমাকে 17 তারিখে হামলা হয়েছিল, যে আসামিগুলোকে ধরে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে হিরো আলমের দুর্দিনে দেখা দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার যে কারণে মহা বিপদে পড়তে যাচ্ছেন হিরো আলম। ঢাকা 17 আসন সংসদ নির্বাচনে হিরো আলম এমপি পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, আর সেই নির্বাচনে দুর্নীতি এবং অনিয়মের কারণে তিনি নাকি জয়যুক্ত হতে পারেননি এবং সেই সাথে তার উপর হামলা করা হয়েছিল। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে যখন পুরো বিশ্বে আলোচনার জন্ম দিয়েছিল এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। আর সেই সকল বিষয়গুলো নিয়ে এবার হিরো আলম এমন কিছু বার্তা দিয়ে যাচ্ছেন এবং সেই সাথে ডিবি হারুনুর রশিদের বিপক্ষেও তিনি এবার বার্তা দিতে শুরু করেছেন। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার মহা বিপদে পড়তে যাচ্ছেন এবং তিনি আজকের দিনেই যে 3টি বার্তা দিয়েছেন, আর সেই 3টি বার্তার কারণে এবার ফেসে যাচ্ছেন হিরো আলম। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি। সেই কথাগুলো শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কীভাবে শেষ পর্যন্ত তিনি তার নিজের কথা দ্বারা ফেসে যাচ্ছেন এবং অন্যদিকে ডিবি হারুনুর রশিদকে তিনি যে বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দর্শক, হিরো আলম জিরো থেকে হিরো আলম মাঝখানে যথেষ্ট ফাইভ ছিল সোশ্যাল মিডিয়াতে। আপনারা জানেন যে ঢাকা 17 আসনের নির্বাচনকে কেন্দ্র করে ফাইনালি একটা সংখ্যা দেখা দিয়েছিল, যখন সর্বশেষ হিরো আলম ইসিতে গেলেন, এমনকি তিনি আরাফাত সাহেবের শপথ আটকানোর জন্য একটা কি বলা হয় যে অ্যাপিল করলেন, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে যে আবারও যেন নির্বাচন হয়। তো ইসি তাৎক্ষণিকভাবে আপনার সেই আবেদন গ্রহণ করেছিল, বলেছিল যে এটা খুব শীঘ্রই আপডেট করা হবে। কিন্তু এরই মাঝখানে আজকে দুইটা বড় ঘটনা ঘটেছে, ছোটোখাটো আরেকটা বলা যায় 3টা। প্রথম হচ্ছে আজকে আরাফাত ভাই শপথ গ্রহণ করে ফেলেছেন। সেকেন্ড হচ্ছে হিরো আলমের পক্ষে জাতিসংঘ থেকে শুরু করে আরও প্রায় 12-13টি দেশের যে মিশন বক্তব্য দিয়েছে তাদেরকেও আজকে কিন্তু একটু সাইজ করা হয়েছে, ধোলাই দেওয়া হয়েছে এক ধরনের। থার্ড হচ্ছে আলমের এই ঘটনায় যে সকল আসামিরা গ্রেপ্তার হচ্ছে তাদের কি সাজা নিশ্চিত হচ্ছে নাকি বের হয়ে যাচ্ছে, নানান আলোচনা উঠে এসেছে। মানে মোট কথায় হিরো আলমের জন্য এক ধরনের দুর্দিন শুরু হতে যাচ্ছে। আমরা যদি একটু প্রথমে দেখি আপনার আরাফাত ভাইয়ের শপথ গ্রহণটা, আজকে তিনি শপথ গ্রহণ করেই ফেলেছেন। আর এটার পর হিরো আলম তিনি আবার খেপেছেন ইসির উপর। আজকে আপনার সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে তিনি বলছেন যে আমার আবেদনে সাড়া না দিয়ে ইসি মোহাম্মদ আরাফাতকে গ্যাজেট দিয়েছে, এই বিষয়ে সমাধানের জন্য হাইকোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন যে আমাকে কি বলে যে পুলিশের সম্পর্ক, মানে ডিবি হারুন ভাইয়ের জন্য ওনার একটা বার্তা আছে হিরো আলমের। তিনি বলছেন যে আমার এই ঘটনার সাথে যেই সকল আসামিরা জড়িত এদের মধ্যে কিছু কিছু আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে, এদের শাস্তির জায়গাটা নিশ্চিত না করেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো কেন ছেড়েছে, কোন হিসাবে ছেড়েছে, কিভাবে ছেড়েছে, এটা হিরো আলম জানতে চান। এমনকি প্রধান যে আসামি, সেই আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, কারণ সে নাকি প্রভাবশালী। এগুলো নিয়ে হারুন সাহেবের উদ্দেশ্যে আলমের বক্তব্য ছিল। আর অপরদিকে আজকে আরাফাত ভাই ডাক্তার শিরিন শারমিন চৌধুরী, আমাদের যিনি জাতীয় সংসদের স্পিকার আছেন, তিনি তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। আর শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক থেকে শুরু করে অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আর এখন থেকে তিনি আপনার সেই আসনের নির্ধারিত এমপি হয়ে গেছেন। আর যদি আমরা দেখি যে 13 দেশের কূটনীতিক, তাদের প্রতিও সরকারের পক্ষ থেকে আপনার কড়া বার্তা দেওয়া হয়েছে। আপনার হিরো আলমের পক্ষে যে বিবৃতি এসেছিল হামলার ঘটনায় 13 কূটনীতিকের আচরণে বাংলাদেশ অসন্তুষ্ট বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। আপনার 26শে জুলাই আজকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হিরো আলমের উপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া পশ্চিমা মিশনের কূটনীতিকের ব্রিফ করেন আপনার প্রতিমন্ত্রী। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করে এমন কথা জানিয়েছেন যে এটা আসলে ভবিষ্যতে যেন এরকম অ্যাক্টিভিটিস করা না হয়, কারণ এটা আপনার ভিয়েনা কনভেনশনের কোথায় না কোথায় চুক্তি আছে বা নীতি আছে, সেটা লঙ্ঘনের একটা ইস্যু আছে। আর এ নিয়ে আপনারা জানেন যে জাতিসংঘ বলেছে যে বাংলাদেশ এই কাজটা করতে পারে কিনা, পারে। এটা বাংলাদেশ তাদের জায়গা থেকে প্রটেস্ট করতে পারে। তো সব মিলিয়ে হিরো আলমের জন্য সামনের দিনগুলো কি হবে, প্রথমত হচ্ছে যে আসামি মানে অ্যারেস্টের ঘটনায় যে আসামিগুলোকে গ্রেপ্তার করা হচ্ছে তারা যদি মুক্ত হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আলম শঙ্কা ফিল করতেছে যে শাস্তি বা সাজা না পেয়ে তারা মুক্ত হলে সেটা আপনারা জানেন যে কিছুটা হয়তো সামনে এই ঘটনাগুলো আবারও ঘটার সম্ভাবনা আছে, এটা আলমের বক্তব্য। পাশাপাশি আলমের উপরে আলমকে হত্যার হুমকিদাতা বা বুড়িগঙ্গায় বস্তারস্ত করে ফালাই দিব সেই ব্যক্তিকেও কিন্তু মাত্র 18 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আর সম্ভবত সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কি তার সাজা নিশ্চিত করার বিষয়টা এসেছে। তো সকল কিছু মিলিয়ে
এই মুহূর্তে হিরো আলমের যে ভাইব ছিল নির্বাচনমুখী, যেহেতু তিনি আর নির্বাচনে যাবেন না, সো এখন থেকে তার মুভমেন্টটা আবারও হয়তো যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক বা ফেসবুক বা তিনি যে সকল কর্মকাণ্ড করেন সেগুলোতেই থাকবে। তবে দিন শেষে আর আরাফাত ভাইকে ঠেকানোর সুযোগ নেই, কারণ শপথ নিয়ে ফেলছেন। এমনকি নির্বাচন কমিশনও আরাফাতের ইলেকশনে কোনো ধরনের কি বলা হয় যে ধরেন প্রভাব প্রতিপত্তি খাটাইয়া ভোট দুর্নীতি হয়েছে, কারচুপি হয়েছে, এই ধরনের কোনো কিছু কিন্তু নির্বাচন কমিশনও বলে নাই। আর নির্বাচন কমিশনও বলেছে যে সুষ্ঠু ভোট হয়েছে। সো হিরো আলম হাইকোর্টে জেলেও আপনার এটাতে আসলে কোনো রকম ফায়দা হবে না। তো দেখা যাক আলম আসলে কতটুকু কী করতে পারে। বাট আরাফাত ভাই আবার এদিকে তিনি কী বলা যায় শপথ গ্রহণ করার পর তার নির্বাচনী এলাকায় প্রচারণায় গিয়েছেন, আবার সেখানে মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করছেন। তো তিনি হয়তো খুব শীঘ্রই তার জায়গা থেকে তার কাজ শুরু করবেন। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। টিভি হারুন ভাইকে একটা কথা বলতে চাই যে আপনারা যে আমাকে 17 তারিখে হামলা হয়েছিল, যে আসামিগুলোকে ধরেছেন সেই আসামিগুলো যেন লোক দেখানো না হয়, এবং আপনারা ধরাছেন, ধরার পরে তাদের আমি কোনো দেখতেছি না, তাদের শাস্তির ব্যবস্থাও দেখতেছি না, তাদের রিমান্ডে এই বিষয়ে কিন্তু আমি দেখতেছি না। যে আপনারা কি লোক দেখানোর জন্য সেই আসামিদেরকে ধরেছেন কিনা, এবং সেই তারপর আমরা দ্রুত শাস্তির ব্যবস্থা এই কেন করতে চাই, দেশের জনগণ যেন দেখে এইরকম হামলার শিকার যেন কেউ না হয়, তাদেরকে বিচার করা হয়। এবং আমরা একটা বিষয় দেখতেছি যে প্রথম দিন তারা 16 জন আসামিকে ধরেছিল। আমি পরশু দিনে দেখা বলে সেই 16 জনের মধ্যে 7 জনকে তারা রেখেছে, বাদ বিকে বলে তারা ছেড়ে দিয়েছে। কিন্তু তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো জানি না, তারা এই মামলাটা তারা যুক্ত আছে কি জানি না, সেই আসামিগুলো কিন্তু আমাকে দেখানো হয়নি। আর পরের দিনে আবার 7 জনকে ধরেছে, সেই 7 জনকে তারা দেখেছে মোট 15 জন বলে আছে এখন বর্তমানে আসামি। সেই 15 জন আসামি তাদেরকে ধরা প্রদত্ত হবে কি না, এবং তাদের আমাদের প্রধান 1 নম্বর যে আসামি, সে আসামি কিন্তু এখনও তারা ধরেনি, 1 নম্বরের আসামি তা এখনও ধরা পড়েনি। এবং সেই জন্য বলছে তাকে কেন ধরা হইতেছে না 1 নম্বর আসামিকে, এবং সে আমি শুনে সে নাকি একজন শক্তিশালী দলের কাছের কোনো লোক এই ধরনের ঘটনা শুনেছেন। এখন প্রশ্ন, এই আসামিগুলো আমরা ধরা পর্যন্তই না আমরা এদের দ্রুত বিচার দেখতে চাই। তাই আমার কথা, যারা অন্যায় করবে তাদেরকে কিন্তু সর্বোচ্চ শাস্তি না দিলে দেশের জনগণ আইনের প্রতি আস্থা হেরে দেবে। কারণ আপনারা আমাদের লোক দেখানো তো আসামি ধরেন, তাহলে ভুল করবেন। তাই আমরা কিন্তু এর বিষয়ে ক্ষমা করবো না। সেই আসামের যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ শাস্তি না হবে, আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত এদিনে কথা বলতেই থাকবো। আচ্ছা, আপনাকে ফোনে কি কথাগুলো বলেছে? ফোনে সে বললাম তো, ফোনে আমাকে বলেছে তুই আমার বড় ভাইয়ের বিরুদ্ধে কথা কেন বলিস, এবং তুই আমি ঢাকার বাইরে আছি, 7 দিনের পর তোর আসামি নেবে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবো। সে ফোনে আমাকে এই সমস্ত হুমকি দেয়। আচ্ছা আলম ভাই, আপনি নির্বাচন কমিশনে একটা পুরো নির্বাচনের জন্য আবেদন করেছিলেন, সেই চিঠিটা তারা গ্রহণ করেছিল, সেই বিষয়ে কোনো উত্তর আছে কিনা? আমরা জানি ইতিমধ্যে তারা গেজেট প্রকাশ করেছে, এই বিষয়ে আপনার এখন প্রতিক্রিয়া কি? প্রধান নির্বাচনের কাছে আমরা যে চিঠি দিয়েছিলাম, সেই চিঠির উত্তর দেয়নি, দুঃখজনক। এই বিষয়টা আমি তীব্র নিন্দা করি। একটা কারণে তারা আমাদেরকে সেই চিঠির কেন উত্তর দিল না, উত্তর না দিয়ে তারা গেজেট পাস করলো, এবং ফলাফল কেন বাতিল করা হবে না। এখন দেশের জনগণের একটা কথাই যে বলে যে এই প্রধান নির্বাচন এবং ইসির মনে করে আন্ডারে নির্বাচন করা সম্ভব নয়, এই কথাটা সত্যি। কারণ তারা একতরফা তারা নিজেদের ক্ষমতা ব্যবহার করে তারা নির্বাচনের কিন্তু ফলাফল ঘোষণা করতেছে, জোর করে তারা যে নির্বাচন করতেছে। কারণ আপনারা সবাই বলেন সাক্ষী প্রমাণ এবং আইনের উপর কেউ না। আমরা তাদেরকে ভিডিও ফুটেজ দিলাম, এবং প্রতিটা কেন্দ্রে আমরা এজেন্টদের কাছে তাদেরকে তথ্য তুলে ধরলাম, তারা এদের কোনো বিচারই ছিল না। মানুষ মনে করে সাক্ষী প্রমাণ ফুটেজ বিচার না পায়। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে তিনি তার নিজের মুখের দ্বারা ফেঁসে যাচ্ছেন। কারণ তিনি সত্যের প্রতিবাদ করুক আর মিথ্যার প্রতিবাদ করুক, সেগুলো তো আওয়ামী লীগের বিপক্ষে তিনি কথাবার্তা বলে যাচ্ছেন, এবং সেই সাথে ডিবি হারুনুর রশিদকে নিয়ে তিনি যেই কথাগুলো বলেছেন সেগুলোর কারণে হয়তো তিনি ফেঁসে যেতে পারেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে নাইম দক্ষিণ কোরিয়া থেকে এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত মহাবিপদে পড়তে যাচ্ছেন হিরো আলম, এবং তিনি কি কারাগার পর্যন্ত পৌঁছে দিতে পারেন? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে কি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।